বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর মাহেন্দ্রক্ষণ সময় আমরা কিন্তু পার করছি। বাংলাদেশে আমরা দেখতে যাচ্ছি আরও একটি 111-এর সরকার, যেখানে বাংলাদেশ কিন্তু একটা চরম অন্ধকারে পতিত হতে যাচ্ছে। জুলাই বিপ্লবের কথা তো এখানে না বললেই নয়, মানে ধরাছোঁয়ার বাইরে। সেই দিক থেকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ অবতীর্ণ হচ্ছে। বিশেষ করে জেনারেল মোহাম্মদ ওয়াকার কিন্তু এখানে জেনারেল মঈনুল ফখরুলের কথা মনে আছে, সেই দিকে কিন্তু ধাবিত হচ্ছে ইন্ডিয়ার কুচক্রে বা কুনেতৃত্বে। সেই বিষয়টি আজকে আপনাদের সামনে সুন্দরভাবে খোলাসা করব এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এক ভয়াবহ মাহেন্দ্রক্ষণের দিকে কীভাবে ধাবিত হচ্ছে, যেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কিন্তু অলরেডি তারা একটা ধাক্কা দিতে সক্ষম হয়েছে। সেই দিক থেকে আমাদের যে প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি বিপ্লবী সরকার গঠিত হয়েছিল, সেই সরকার কিন্তু এখন অনেকটা অবদমিত বা একটা হিম শীতল বরফের আচ্ছাদিত অবস্থায় পড়ে গেছে বলে বলা যায়। এখন সেই বিষয়টি কি বা সেই হাইপোথিসিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি যে বাংলাদেশে আদতে 111 কীভাবে ঘটতে যাচ্ছে বা কীভাবে ঘটাতে যাচ্ছে, কারা ঘটাতে যাচ্ছে, এই বিষয়টি আপনাদেরকে স্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা 111-এর সরকারের কথা জানি, যেটার মাধ্যমে শেখ হাসিনাকে ইসলামোফোব তথা ইসলাম বিদ্বেষী মনোভাবের দ্বার প্রান্তে এসে তৎকালীন আমেরিকা এবং ভারতের সহায়তায় কিন্তু তাকে ক্ষমতা আসীন করা হয়েছিল। সেই দিক থেকে আরও একটা 111-এর ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে, এটা আমরা পুরোপুরি তার একটা আভাস পাচ্ছি। তবে আজকে আলোচনাটি শুরু করার আগে একটা কথা না বললে নয়, এটা হচ্ছে এক ধরনের হাইপোথিসিস, মানে 100% হবে বিষয়টি এরকম না। এখন যে কোনোভাবে বিষয়টি পাশ কেটেও যেতে পারে। বিষয়টির আলোচনা কখন থেকে এসেছে, যখন আমরা লক্ষ্য করেছি জেনারেল মোহাম্মদ ওয়াকার নানাভাবে সংগঠিত হয়ে আওয়ামী লীগ ইন্ডিয়াকে শেল্টার দেওয়ার চেষ্টা করেছে, এটা পুরোপুরি স্পষ্ট। সেই দিক থেকে এখন যে আলোচনা আমরা প্রবেশ করতে যাচ্ছি, বাংলাদেশের ইউনূস সরকার জুলাই বিপ্লব সব কিছুকে পাশ কাটিয়ে ভারত কীভাবে আমাদের উপর চড়ে বসতে পারে এবং আর একটা 111-এর সরকারের মাধ্যমে বাংলাদেশকে একটা কলুষিত রাজনীতিতে পদার্পণ করতে পারে, এই বিষয়টি আজকে আপনাদের সুন্দর করে বুঝতে হবে। দেখুন, ক্লিয়ার কাট এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে ভারত কোনোভাবে এটাকে ভালোভাবে দেখে না, বা ভারত কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি সঠিক পথে চলুক এটা তারা কোনোভাবে চায় না। সেই দিক থেকে চারটা স্বার্থ এখানে এককে মানে মিলেমিশে ক্ষীর বলা যায়। বিএনপি, আওয়ামী লীগ, জেনারেল ওয়াকার এবং ইন্ডিয়া, চারটা পক্ষ মিলে বাংলাদেশের রাজনীতিকে এক করুণ অবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। সেই দিক থেকে জুলাই আন্দোলন বা এই বিপ্লব পুরোপুরি পর্যবেসিত বলা যায়, কারণ তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেভাবে একটা ধাক্কা দিয়েছে সেটা আপনাদের সামনে আর বেশিভাবে খুলে বলার কিছু নেই। একটা জিনিস বলে আমাদের আজকের আলোচনাটি শুরু করি, সেটা হচ্ছে 111 এবং 9/11, এটা আপনাদের সুন্দর করে বুঝতে হবে। 9/11 হচ্ছে ইসলামোফোব তথা ইসলাম বিদ্বেষকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজে আমেরিকা ইরাককে যেভাবে ব্যবহার করেছিল সেটাকে বলা হয় 9/11। আর 111 হচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীনভাবে শেখ হাসিনাকে যেভাবে বসিয়ে দেওয়া হয়েছিল ইসলামোফোব তথা শেখ হাসিনা একটা ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে, যে বাংলাদেশে ইসলামোফোব বা ইসলামপন্থীরা দেশকে একটা অনৈতিক অবস্থার মধ্যে নিয়ে যেতে পারে। সেই দিক থেকে শেখ হাসিনাই কাণ্ডারি ভূমিকা অবতীর্ণ হতে পারে দেশের রাজনীতিতে, বিভিন্ন স্বার্থ জড়িত। সেই দিক থেকে শেখ হাসিনাকে ওই যে বসিয়ে দেয়, প্রায় দীর্ঘ 15 থেকে 17 বছর আমরা একটা স্বৈরশাসনের মধ্যে কবল তথা পতিত হয়েছিলাম। এখনকার 111-এর সরকার কেমন হতে পারে, আবারও বলছি এটা একটা হাইপোথিসিস, এটা আপনাকে সুন্দর করে বুঝতে হবে। দেখুন, চারটা সত্য আবার মনে করে দেই, বিএনপি, আওয়ামী লীগ, জেনারেল ওয়াকার এবং ইন্ডিয়া চাচ্ছে যে আবার একটা স্বৈরাচারী সরকার দেশে বসুক। তারা জনগণের কথা পাত্তা দেবে না, তারা জাস্ট ইন্ডিয়ার পদলীন হয়ে তাদের স্বার্থ হাসিল করবে। বিশ্বের আপনার একটা খুবই খারাপ লাগে, কোনো দেশে কিন্তু সঠিকভাবে গণতন্ত্র চালু নেই, জনগণের প্রতি সরকারের আস্থা নেই, সরকারের প্রতি জনগণের আস্থা নেই। বাংলাদেশে এতদিন কী হয়েছে, পার্শ্ববর্তী দেশ মায়ানমারে জনগণ যেটা চায় যুদ্ধবিরতি হোক, সামরিক শাসন না হোক, কিন্তু কোনোভাবে হচ্ছে না। পার্শ্ববর্তী দেশ ভারতে গণতন্ত্র আছে, 0% গণতন্ত্র বলা যায়, তারা একটা উগ্র হিন্দুত্ববাদী মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে। আর অন্যান্য দেশের কথা বলতে গেলে কোনো দেশেই ডেমোক্রেসি বা একটা বিতর্কিত বিষয়। এই বিষয়টি কেন বলছি ছোট্ট করে বলে আমাদের মূল আলোচনায় ঢুকি, সেটা হচ্ছে ডেমোক্রেসি হচ্ছে দুইটা আঙ্গুলের মতো, হয় আপনাকে এটা চয়েস করতে হবে, না আপনাকে এটা চয়েস করতে হবে, থার্ড কোনো যাওয়ার আপনার সুযোগ নেই। সেই দিক থেকে একটা বিতর্কিত বিষয় হচ্ছে ডেমোক্রেসির মাধ্যমে পুরোপুরি যে কোনো কিছু অর্জন হয়ে যায়, বিষয়টি সেরকম নয়। আপনি নিজের মনোভাব বা নিজের যে একটা শক্তি সেটাকে কোনোভাবে দাঁড় করাতে পারেন না, এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রক্রিয়া। তারপর অন্য বিভিন্ন ধরনের মাধ্যম থেকে ডেমোক্রেসি অনেকটা ভালো বলা যায়, কিন্তু সেটাকে পূর্ণাঙ্গভাবে ভালো বলা যাবে না। এই গণতন্ত্রের ধোয়া তুলে কিন্তু এতদিন বাংলাদেশের উপর স্বৈরাচারভাবে গিয়েছিল শেখ হাসিনা। এখন চারটা সত্য বলি, তাহলে আপনারা পুরোপুরি বিষয়টি বুঝতে পারবেন।
এখানে জেনারেল ওয়াকার চাচ্ছে যে একটা 111-এর মাধ্যমে একটা দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়া, সেই দলটির নাম না বললেই নয়, সেই দলটি পুরোপুরি নির্বাচনের জন্য কিন্তু আপ্রাণভাবে অপেক্ষা করছে বা আপ্রাণভাবে বসে আছে। এখন জেনারেল ওয়াকারের স্বার্থ যদি পূরণ হয়, তাহলে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যে একটা কলঙ্কিত রাজনীতি তৈরি করেছে, এটার কোনো বিচার হবে না। সে ডাইরেক্ট ফুল স্টপ বলে দিয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না, শেখ হাসিনা জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে না। এটা হচ্ছে জেনারেল ওয়াকারের একটা কুচক্র, সে শেখ হাসিনার বোন জামাই। সেকেন্ড হচ্ছে বিএনপি যাচ্ছে ক্ষমতায় আসতে, অবশ্যই তাদেরকেই ক্ষমতায় বসিয়ে দেওয়ার সম্ভাবনা। আর ভারতের স্বার্থ কি? এই সমস্তভাবে যদি একটা 111 ঘটানো যায়, তাহলে এতদিন বিচার প্রক্রিয়া, আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় কামব্যাক, এগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে তাদের কোনো সন্দেহের অবস্থা নেই। যাই হোক, আপনাদের যেটা বলতে চাই, চারটা স্বার্থ কিন্তু এক জায়গা মিলেমিশে ক্ষীর হয়ে গেছে। ভারত চাচ্ছে যে একটা ভারতপন্থী দলকে ক্ষমতায় বসানোর জন্য, সেটা তারা পাকাপোক্ত করে নিচ্ছে। 2 নম্বর হচ্ছে জেনারেল ওয়াকার চাচ্ছে যে কোনোভাবেই প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারকে হটিয়ে একটা 111-এর মাধ্যমে আরেকটা যে কোনোভাবে পাতন নির্বাচনও কিন্তু দেওয়া সম্ভব, সেভাবেই কিন্তু একটা 111 ঘটানোর চিন্তাভাবনা করছে। 3 নম্বর হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি ভাই, আওয়ামী লীগ ফিরবে না। ভারত যে কোনো দলের মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করে নিলেই তাদের জাস্ট এনাফ, জাস্ট অ্যাভেলেবেল। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে না, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। অন্য কোনো দলের মাধ্যমে দেশের স্বার্থ, দলীয় স্বার্থ, জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে একটা পুতুল সরকার তারা বসাতে চাচ্ছে। যেহেতু সংবিধান কিন্তু এখনও সংশোধন হয়নি, সেই হিসেবে নির্বাচন আর কি হবে কি না হবে সেটা পরবর্তীতে এতদিন আমরা দেখে এসেছি, সেটা আপনাদের বললাম না। যাই হোক, এনসিপি বা জামাত ইসলাম বা অন্যান্য যে সংগঠনগুলো আছে, তারা কিন্তু একটা তথাকথিত বিরোধী দল হিসেবে দেশে থাকতে পারে। বিএনপি তাদেরকেই নতুন দল হিসেবে ভারতের ছত্রছায়ায় তাদেরকে ক্ষমতাসীন করতে পারে। বিষয়টি এরকম হতে পারে, যা খুব খারাপ লাগে যে বাংলাদেশের এই দলের প্রতি মানুষের কত বড় একটা ভালোবাসা ছিল, কত একটা আস্থা জায়গা ছিল, একটা সঠিক নির্বাচন হবে, একটা দল ক্ষমতায় আসবে। কিন্তু কি হচ্ছে ভাই, এসব প্রত্যেকটা দলের মধ্যে ইন্ডিয়া বিভিন্নভাবে অপতৎপরতা চালিয়ে বাংলাদেশের রাজনীতিকে একটা কলুষিত অধ্যায় তথা আরেকটি 111-এর জায়গায় নিয়ে যাচ্ছে। যাক, বিষয়টি সম্পূর্ণ হাইপোথিসিস। আল্লাহ যদি রক্ষা করে এই বিষয়টি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। প্রফেসর মোহাম্মদ ইউনূস যেহেতু আবারও সক্রিয়ভাবে দেশের গঠনের দায়িত্ব গ্রহণ করেছেন, 8-9 মাস যেভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, এই যে একটা ধাক্কা পেলেন, এটার মাধ্যমে কিন্তু অবশ্যই তার সামনের অধ্যায় কী হবে, সামনের চলমান দিনগুলো কী হবে, সামনের ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছে সেটা কী হবে, এখনও একটা সন্দেহের জায়গায় আছে। যার সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা হাইপোথিসিস যা আপনাদের সামনে উপস্থাপন করলাম, যার মাধ্যমে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে আবারও আমরা সেই আগের রূপরেখার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে ভারতীয় স্বার্থ পুতুল খেলার মতো আমাদের সামনে আবির্ভূত হবে। এটা নিয়ে আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে দেশের